হ্যালো বন্ধুগণ, আমাদের রিয়েল ফাইল চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা ইতিহাসের সবচেয়ে সাহসী জেল থেকে পালানো তিনজন ব্যক্তির বিষয়ে আপনাদেরকে জানাবো, যা পৃথিবীর ইতিহাসে দ্য গ্রেটেস্ট এসকেপ ফ্রম অ্যালকাজার প্রিজন অফ 1962 নামে খ্যাত। এই রিয়েল ফাইলে ফ্র্যাঙ্ক মরিস, ক্ল্যারেন্স অ্যাকলিন ও জন অ্যাকলিন এই তিনজন ব্যক্তি যারা বিখ্যাতভাবে সান ফ্রান্সিসকো উপসাগরে জলে পাড়ি দিয়েছিল জেল থেকে পালানোর জন্য। তো চলুন বন্ধুরা, আর সময় নষ্ট করে আজকের এই বিখ্যাত পলায়নের ঘটনাটি সত্যতার সঙ্গে আবারও জানা যাক। দি এসকেপ অফ অ্যালকাট্রাজ প্রিজন। ঘটনাটি বোঝার জন্য আপনাদের অবশ্যই অ্যালকাট্রাজ প্রিজনের ইতিহাস জানা দরকার। অ্যালকাট্রাজ প্রিজন সান ফ্রান্সিসকোর কিছুটা দূরে উপসাগরের মাঝে অ্যালকাট্রাজ দ্বীপে অবস্থিত। 1868 সালে এই দ্বীপটিকে একটি সৈনিকদের দুর্গ হিসাবে স্থাপন করা হয়েছিল, যা 1934 সালের পর কুখ্যাত অপরাধী ও পূর্বে কারাগার পলাতক বন্দীদের জন্য এই দ্বীপটিকে একটি সুরক্ষিত কারাগারে পরিণত করা হয়। কারণ এই দ্বীপটি উপসাগরের মাঝে হওয়ার কারণে কোনো বন্দির পক্ষে পালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। তবে 1971 সালের পর এই দ্বীপটি থেকে কারাগারটি স্থানান্তর করা হয় অন্যত্র এবং সকলের জন্য অ্যালকাট্রাজ দ্বীপটিকে একটি জাতীয় পর্যটক গন্তব্য হিসেবে ঘোষণা করা হয়। ফ্র্যাঙ্ক লি মরিস অর্থাৎ ফ্র্যাঙ্ক মরিস ছিলেন একজন বড় মাপের অপরাধী। তিনি তার জীবনকালে মাত্র 13 বছর বয়সী অপরাধের দুনিয়াতে পা রেখেছিল। ফ্র্যাঙ্ক সেখানেই থেমে থাকেনি। বয়সও একটু বড় হতেই ব্যাংক ডাকাতির মতো গুরুতর অপরাধ করেছিল। ফলস্বরূপ ফ্র্যাঙ্কের বিরুদ্ধে 10 বছরের কারাবাসের সাজা ঘোষণা হয়েছিল লুইসিয়ানা জেলে। কিন্তু লুইসিয়ানা জেলেও তাকে ধরে রাখতে পারেনি। কারাবাসে থাকার কিছুদিনের মধ্যেই লুইসিয়ানা জেলকে বোকা বানিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল ফ্র্যাঙ্ক। তবে তা বেশি দিনের জন্য নয়, কারণ পালিয়ে যাওয়ার ঠিক 1 বছর পর 20 জানুয়ারি 1960 সালে ফ্র্যাঙ্ককে আবারও পুলিশ ধরে নেয় এবং জেল থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে এবার ফ্র্যাঙ্ককে সান ফ্রান্সিসকোর সবথেকে কুখ্যাত জেল অর্থাৎ অ্যালকাট্রাজ জেলে তাকে স্থানান্তর করা হয়। এবং অন্য 2 কয়েদির নাম ছিল ক্ল্যারেন্স অ্যাকলিন ও জন অ্যাকলিন। এই 2 অ্যাকলিন সম্পর্কে ছিলেন 2 ভাই। এই 2 ভাই অ্যাকলিন ব্রাদার্স নামেও পরিচিত ছিল। এই অ্যাকলিন ব্রাদার্সরাও ব্যাংক ডাকাতি ও অ্যাটলান্টা জেল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করার মতো গুরুতর অপরাধ করার জন্য তাদেরকে অ্যালকাট্রাজ জেলে সাজা কাটানোর জন্য বন্দি করেছিল। তো চলুন বন্ধুরা, এবার জানা যাক ফ্র্যাঙ্ক ও অ্যাকলিন ব্রাদার্সরা কী করে তাদের প্ল্যানকে এক্সিকিউট করে অ্যালকাট্রাজ জেল থেকে পালাতে সক্ষম হয়েছিল। 1960 সালে ফ্র্যাঙ্ককে কারাগার বন্দি করা হয়েছিল অ্যালকাট্রাজ জেলে এবং ফ্র্যাঙ্ক এখানে আসার পর থেকেই বানাতে থাকে তার জেল থেকে পালানোর পরিকল্পনা। কিন্তু কারাগার ভেঙে জেল থেকে পালানো তার একার পক্ষে সম্ভব ছিল না। তাই এই জেল থেকে পালানোর পরিকল্পনাটি বাস্তবায়িত করতে তার সর্বপ্রথম দরকার ছিল আরও কিছু সঙ্গী। অবশেষে ফ্র্যাঙ্কের প্রতীক্ষার অবসান ঘটে। 1961 সালে যখন অ্যাকলিন ব্রাদার্সরা অ্যালকাট্রাজ জেলে আসে, তাদের সঙ্গী বানিয়ে নেয় ফ্র্যাঙ্ক তার পরিকল্পনাকে বাস্তবায়িত করতে। এই 3 কয়েদির একত্রিতেই তারা কারাগার থেকে পালানোর পরিকল্পনা শুরু করে ও সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে থাকে। তবে শুধু ফ্র্যাঙ্ক মরিস ও অ্যাকলিন ব্রাদার্সরাই নয়, এই পরিকল্পনায় আরও অনেকজন কয়েদিরা যুক্ত ছিল, যারা ফ্র্যাঙ্ক ও অ্যাকলিন ব্রাদার্সদেরকে সব দিক থেকেই সাহায্য করেছিল। তাদের মধ্যে অন্যতম নামটি হলো অ্যালেন ওয়েস্ট। আপনারা তো জানেনই যে সব কারাগারেই কয়েদিদেরকে দিয়ে কিছু না কিছু কাজ করানো হয়। ঠিক তেমনই অ্যালকাট্রাজ জেলেও সকল কয়েদিদেরকে কোনো না কোনো কাজ তাদেরকে দিয়ে করানো হতো, যাতে কয়েদিরা উদাস বা বিষণ্ণবোধ না করে এবং কিছু অর্থ উপার্জন করতে পারে ভবিষ্যতের জন্য। ঠিক এভাবেই ফ্র্যাঙ্ক মরিস ও অ্যাকলিন ব্রাদার্সরাও জেলে কিছু কাজের দায়িত্ব পায়।
ফ্র্যাঙ্ক মরিস পেয়েছিল লাইব্রেরিতে কাজ করার সুযোগ, আর অ্যাংলিন ব্রাদার্সদের কাজ ছিল সকল কয়েদিদের চুলদাড়ি কাটা। এছাড়াও অ্যালেন ওয়েস্ট, যে এদের সঙ্গে পরিকল্পনায় যুক্ত ছিল, তার দায়িত্ব ছিল কারাগার পরিষ্কার ও পরিচ্ছন্নতা। অ্যালেন ওয়েস্ট একদিন জেল পরিষ্কার করতে গিয়ে তার চোখে পড়ে পাইপলাইন যাওয়ার জন্য জেলের ছাদে একটি গর্ত, যেখান থেকে একজন মানুষ অনায়াসে গলে যেতে পারে। আর এখান থেকেই শুরু হয় তাদের আসল প্ল্যান। এই 4 জন কয়েদির প্রথম পর্যায়ের প্ল্যান ছিল কোনো প্রকারে তাদের সেল থেকে বেরিয়ে জেলের করিডোর পর্যন্ত পৌঁছানো, তারপর করিডোর থেকে ছাদের ওই পাইপলাইন হোল দিয়ে বেরিয়ে জেলের ছাদে চলে যাওয়া। তারা এতদিন অ্যালকাট্রাজ জেলে থেকে এই জায়গাটার প্রায় সব চত্বরের সঙ্গেই পরিচিত হয়ে গিয়েছিল। তারা এতদিনে ওইখানে থেকে অনুমান করতে পেরেছিল যে তাদের সেলের পিছনে দেওয়ালের শেষে একটি প্যাসেজ রয়েছে জেলের পাইপলাইনের জন্য, আর এই প্যাসেজটা দিয়েই তারা অনায়াসে জেলের করিডোর পর্যন্ত পৌঁছে যেতে পারবে, তারপর করিডোর থেকে ওই ছাদের পাইপলাইন হোল পর্যন্ত। তাই তাদের প্রথম পদক্ষেপ ছিল সেলের পিছনের প্যাসেজে যাওয়া। ফ্র্যাঙ্ক ও তাদের সঙ্গীরা লক্ষ্য করেছিল যে তাদের সবার নিজস্ব সেলের পিছনে দেওয়ালে একটি করে হাওয়া পারাপারের জন্য 6 ইঞ্চি বাই 9 ইঞ্চির ভেন্টিলেশন উইন্ডো রয়েছে, আর এই উইন্ডোটাকে একটুখানি কেটে বড় করে দিলেই তারা সেখান থেকে বেরিয়ে পৌঁছে যেতে পারবে সেলের পিছনের প্যাসেজ পর্যন্ত। তাই তাদের প্রথম পদক্ষেপ ছিল সেলের ভেন্টিলেশন উইন্ডোটিকে কেটে ফেলা। এই কাজটি সম্পন্ন করতে ফ্র্যাঙ্ক ও তার সঙ্গীরা প্রথমে জেলের ক্যাফেটেরিয়া থেকে লোহার চামচ ও ছুরি জাতীয় ধারালো বস্তু চুরি করতে থাকে। তারা অত্যন্ত সতর্কতার সাথে এই যন্ত্রাংশগুলি সংগ্রহ করেছিল, যাতে কোনো সন্দেহ তৈরি না হয়। তাদের বুদ্ধিমত্তা এতটাই সূক্ষ্ম ছিল যে তারা জেলের ভাঙা ও স্ক্র্যাপ মেশিনের মোটর থেকে একটি আস্ত কার্যকরী ড্রিল মেশিন তৈরি করতে সক্ষম হয়েছিল, যা তারা দেওয়াল কাটার জন্য ব্যবহার করত। শুধু সরঞ্জাম জোগাড় করাই নয়, তারা তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রতিটি পদক্ষেপ অত্যন্ত নিখুঁতভাবে ও চুপিসারে সম্পন্ন করছিল। এই বন্দিরা এতটাই সতর্কতার সাথে কাজ করছিল যে অ্যালকাট্রাজের গার্ডরা একবারও সন্দেহ করেনি তাদের কার্যকলাপের ব্যাপারে। দিনের পর দিন তারা নিরলসভাবে তাদের পালানোর পরিকল্পনার কাজ চালিয়ে যাচ্ছিল। তারা তাদের প্ল্যানের প্রতিটি দিক নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে এবং নিশ্চিত হয়ে তাদের অন্তরালে চলতে থাকা কার্যকলাপ কোনোভাবেই ধরা না পড়ে। ঠিক এইভাবেই তারা প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে জেল থেকে পালানোর রাস্তা তৈরি করতে থাকে। প্রতিটি দিন তারা পরিকল্পনার একটি নতুন অংশ পূরণ করত এবং প্রতিদিনই তাদের স্বপ্নের মুক্তির দিকে আর এক ধাপ এগিয়ে যেত। তাদের প্রতিটি পদক্ষেপই ছিল অত্যন্ত কৌশলী। অবশেষে ফ্র্যাঙ্ক মরিস এবং তার সঙ্গীদের বহু প্রতীক্ষিত দিনটি আসে। সালটা ছিল 1962, 11ই জুন। বহুদিন ধরে অত্যন্ত নিখুঁত পরিকল্পনার পর তারা সেই রাতেই অ্যালকাট্রাজের কুখ্যাত কারাগার থেকে পালানোর উদ্যোগ নিয়েছিল। প্রথম ধাপ হিসাবে তারা সেই পাইপলাইনের ছোট্ট হোলের মাধ্যমে কারাগারের ছাদে উঠে আসে এবং তারা ছাদে উঠে আসার পর আশার আলো দেখতে পায়। এরপর ছাদ থেকে তারা দেওয়াল বেয়ে নেমে আসে অ্যালকাট্রাজের দ্বীপের কিনারায়। তবে দুর্ভাগ্যক্রমে তাদের সঙ্গী অ্যালেন ওয়েস্ট তাদের সাথে পালাতে পারেনি, যদিও ফ্র্যাঙ্ক ও অ্যাংলিন ব্রাদার্সরা পালাতে সক্ষম হয়েছিল। ফ্র্যাঙ্ক ও অ্যাংলিন ব্রাদার্সদের প্রথম চ্যালেঞ্জ ছিল জেল ভেঙে অ্যালকাট্রাজের দ্বীপের কিনারায় আসা। তবে আরও একটি বড় চ্যালেঞ্জ ছিল তাদের সামনের পথে। অ্যালকাট্রাজ দ্বীপ থেকে সান ফ্রান্সিসকো শহরের মূল ভূখণ্ডে পৌঁছানোই ছিল তাদের পরবর্তী গন্তব্য। তবে তার মাঝখানে ছিল উত্তাল সমুদ্রের ঢেউ। সাঁতার কেটে পার করা ছিল প্রায় অসম্ভব। এটি ছিল প্রকৃতির একটি দুর্দান্ত বাধা, যেখানে সামান্য ভুল করা মানেই ছিল তাদের নিজেদের জীবনের বলিদান দেওয়া। তাদের এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য প্রয়োজন ছিল একটি নৌকো বা ভাসমান জাতীয় কিছুর, এবং এখানেই ফ্র্যাঙ্ক তার কল্পনা শক্তির সেরা ব্যবহার করেছিল। আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে
ফ্র্যাঙ্ক জেলখানার মধ্যেই বসে থেকে একটি সম্পূর্ণ লাইফ বোট এবং লাইফ জ্যাকেট তৈরি করে ফেলেছিল। এগুলো বানাতে সে ব্যবহার করেছিল রেনকোট, যা তারা জেলের স্টোর হাউস থেকে গোপনে সংগ্রহ করেছিল। ফ্র্যাঙ্কের এই উদ্ভাবনীয় ধারণাটি আসে জেলের লাইব্রেরিতে কাজ করার সময়। লাইব্রেরির একটি বই ছিল যেটির নাম পপুলার মেকানিজম। এই বইটি থেকেই সে এই ধারণাটি পায়। এই বইটিতে লেখা ছিল কিভাবে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে প্রকৃতির বিপর্যয়ের মোকাবিলা করা যায়। এই বইটি তার চিন্তাভাবনার প্রধান উৎস হয়ে উঠেছিল। বাস্তবেই ফ্র্যাঙ্ক ও তার সঙ্গীদের এই পরিকল্পনা ছিল চূড়ান্ত সৃজনশীলতার উদাহরণ, যা তাদের কারাগারের চার দেওয়ালের বাইরে স্বাধীনতা স্বাদ পেতে সাহায্য করেছিল। প্রতিদিনের মতো সেদিনও সকাল 7টা নাগাদ জেলের ওয়ার্ডেন দৈনিক কাউন্টিংয়ের জন্য জেলের প্রতিটি সেলের সামনে গিয়ে কয়েদিদের উপস্থিতি নিচ্ছিলেন। ওয়ার্ডেন যখন ফ্র্যাঙ্কের সেলের সামনে পৌঁছায় তখন সে দেখতে পায় যে তখনও ফ্র্যাঙ্ক চাদর মুড়িয়ে ঘুমাচ্ছে। ওয়ার্ডেন অনেকবার ডাকাডাকির পরও ফ্র্যাঙ্ক কোনো রকম সাড়া দেয় না। যখন বহুবার ডাকার পরও তার কোনো সাড়া পাওয়া যায় না, তখন সন্দেহের বশে সেল খুলে ফ্র্যাঙ্ককে ডাকতে যায় জেলের ওয়ার্ডেন। কিন্তু সেল খুলে সে অবাক হয়ে যায়, কারণ ফ্র্যাঙ্কের জায়গায় শুয়েছিল একটি আস্ত পুতুল, যার মাথাটা মানুষের মতো দেখতে হলেও সেটি ছিল নকল। ফ্র্যাঙ্ক এই পুতুলের মাথাটা আসল মানুষের মতো দেখানোর জন্য ব্যবহার করেছিল আসল মানুষের চুল। এই সমস্ত আসল চুল সে অ্যাকলিন ব্রাদার্সদের থেকে পেয়েছিল, কারণ অ্যাকলিন ব্রাদার্সরা কয়েদিদের চুল ও দাড়ি কাটত জেলের মধ্যে। অতএব ওয়ার্ডেন বুঝতে পারে যে ফ্র্যাঙ্ক জেল ভেঙে পালিয়েছে, এবং এই খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে জেল কর্তৃপক্ষের মধ্যে। আরও তল্লাশির পর দেখা যায় যে অ্যাকলিন ব্রাদার্সটাও তাদের সেল থেকে নিখোঁজ। শুধু তাই নয়, আরও অনুসন্ধান চালিয়ে যাওয়ার পর তারা দেখতে পায় যে ফ্র্যাঙ্ক ও অ্যাকলিন ব্রাদার্সরা যেভাবে দেওয়াল কেটে পালিয়েছিল, ঠিক একইভাবে দেওয়াল কাটা ছিল অ্যালেন ওয়েস্টের সেলে। অতএব জেল কর্তৃপক্ষের বুঝতে বাকি থাকে না যে অ্যালেন ওয়েস্ট পালানোর পরিকল্পনায় জড়িত ছিল। এরপর অ্যালেন ওয়েস্টকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে জেলের অফিসার্সরা, এবং জেল কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদের জালে জড়িয়ে পড়ে সে উপায় না পেয়ে সমস্ত ঘটনা খুলে বলে। এরপর ফ্র্যাঙ্ক মরিস ও অ্যাকলিন ব্রাদার্সদের প্রিজন এসকেপ কেসের তদন্ত এফবিআইয়ের হাতে যায়। তখনকার সময়ে এই ঘটনাটি এফবিআইতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল, কারণ ফ্র্যাঙ্ক এবং অ্যাকলিন ব্রাদার্সদের পালানোর কৌশল বাস্তবে প্রায় অসম্ভব ছিল। এফবিআইয়ের বহু চিরুনি তল্লাশির পরেও তাদের খুঁজে পেতে অক্ষম হয়েছিল। তবে পরবর্তীকালে ফ্র্যাঙ্ক ও অ্যাকলিন ব্রাদার্সদের ব্যবহৃত লাইফ বোট এবং লাইফ জ্যাকেটের প্রমাণ পাওয়া গিয়েছিল স্যান ফ্রান্সিসকোর উপকূলে, কিন্তু তাদের কোনো অস্তিত্ব গোটা শহর জুড়ে পাওয়া যায়নি। তাই এফবিআই এই কেসটিতে ফ্র্যাঙ্ক মরিস ও অ্যাকলিন ব্রাদার্সরা জেল ভেঙে পালাতে গিয়ে গভীর সমুদ্রে ডুবে মারা গেছে বলে মন্তব্য করে কেসটিকে চাপা দিয়ে দেয়। তো বন্ধুরা, ফ্র্যাঙ্ক মরিস এবং অ্যাকলিন ব্রাদার্সদের ভাগ্যে কী ঘটেছিল তা সম্পূর্ণ অজানা। তারা কি সত্যিই পালাতে পেরেছিল, নাকি সমুদ্রের গভীরে হারিয়ে গিয়েছিল? এ নিয়ে বহু তত্ত্ব রয়েছে। এমনকি এই ঘটনায় প্রভাবিত হয়ে অনেক বিখ্যাত সিনেমাও তৈরি হয়েছে। আমরা সকলেই জানি ফ্র্যাঙ্ক ও তার সঙ্গীরা আইন অমান্য কাজ করলেও তাদের এই সাহসিকতার কাজ আমাদের সকলকে শিহরিত করে দেয়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। কথা হবে আবার নেক্সট ভিডিওতে। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে তবে অবশ্যই একটি লাইক দিয়ে যেও, এবং এই ধরনের আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আর নিজের কোনো মতামত থাকলে কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়ে যাবে।